নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক হুমায়ুন আহমেদের বৃষ্টি বিলাস। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ শোনাব উপন্যাসের তৃতীয় পর্ব। বাড়ি দেখে শ্যামা হকচকিয়ে গেল। সে অনেকবার শুনেছে মীরাদের বিরাট বাড়ি। সেই বিরাট বাড়ি যে এই হুলস্থুল তা বুঝতে পারেনি। এমন বাড়ির একটা মেয়ে ইডেন কলেজে পড়বে কেন? সে পড়বে দেশের বাইরে, ইংল্যান্ড আমেরিকায়, তা না হলে দার্জিলিং। এমন বাড়ির মেয়ে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খায়, ভাবাই যায় না। শ্যামা গেটের বাইরে দাঁড়িয়ে আছে। বাড়ির নাম্বার ঠিক আছে, নামও ঠিক আছে, হ্যাপি কটেজ। সব ঠিক থাকার পরও তো ভুল হতে পারে। হয়তো এটা মীরাদের বাড়ি না, অন্য কারো বাড়ি। একই নামের দুটো বাড়ি থাকতেই পারে। আতাউর বলল, এই বাড়ি? শ্যামা বলল, তাই তো মনে হয়। তুমি আগে আসোনি? না। কি বিশাল ব্যাপার। শ্যামা বলল, আপনি চলে যান। আতাউর দাঁড়িয়ে রইল, নড়ল না। শ্যামা বলল, দাঁড়িয়ে আছেন কেন, চলে যান। আতাউর বলল, যেতে ইচ্ছা করছে না। তোমার সঙ্গে অনেকক্ষণ থাকলাম তো, অভ্যাস হয়ে গেছে। মানুষটা চলে যাচ্ছে। হঠাৎ করে শ্যামার তীব্র ইচ্ছা হলো মানুষটাকে একটু ছুঁয়ে দেয়। তার শরীর ঝিমঝিম করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে মানুষটাকে ছুঁয়ে না দিলে সে আর নিঃশ্বাস নিতে পারবে না। একটা অজুহাত তৈরি করে কি মানুষটাকে ছুঁয়ে দেওয়া যায় না? সে কি বলতে পারে না, এই যে শুনুন, আপনার কপালে এটা কি লেগে আছে? খুব স্বাভাবিকভাবে এই কথাটা বলে সে কপালে হাত দিতে পারে। কপালে হাত দিয়ে অদৃশ্য ময়লা সরিয়ে ফেলা। মানুষটার নিশ্চয়ই এত বুদ্ধি নেই যে কপালে ময়লার আসল রহস্য ধরে ফেলবে। এই জাতীয় ব্যাপারগুলোতে পুরুষের বুদ্ধি থাকে কম। হ্যাপি কটেজের বারান্দায় তৃণা দাঁড়িয়ে আছে। সে শ্যামাকে দেখে হাত নাড়ছে। শ্যামা বাড়ির ভেতর ঢুকল। তৃণা অতি ব্যস্ত ভঙ্গিতে শ্যামার কাছে এসে বলল, মারাত্মক একটা ব্যাপার হয়েছে। বিয়ের পর মেয়েকে উঠিয়ে নিয়ে যায় না, মীরাকে আজ নিচ্ছে না। এই বাড়িতেই বাসর হবে। মারাত্মক না? শ্যামা বলল, মারাত্মক কেন? বুঝতে পারছিস না কেন মারাত্মক? না। তৃণা বিরক্ত গলায় বলল, তোর কি মাথায় বুদ্ধি বলতে কিছু নেই নাকি? এই বাড়িতে বাসর হচ্ছে তার মানে কি? আমরা বাসর ঘর সাজানোর সুযোগ পাচ্ছি। অলরেডি সাজানো শুরু হয়েছে। আমার দুঃসম্পর্কের এক ভাই আছে, তার কলা বাগানে ভিডিওর দোকান। তাকে খবর দেওয়া হয়েছে সে বাসর ঘরে গোপন ভিডিও ক্যামেরা সেট করে রাখবে। একটা সাউন্ড রেকর্ডারও থাকবে। মীরার যাবতীয় অডিও ভিজুয়াল কর্মকাণ্ড রেকর্ডের অবস্থায় থাকবে। এখন বুঝতে পারছিস কেন মারাত্মক? পারছি। মীরা কিছু বুঝতে পারছে না। সে তার বিয়ের টেনশনে বাঁচে না, সে কি বুঝবে? তার হচ্ছে মাথার ঘায়ে কুত্তা পাগল অবস্থা। বাসর হচ্ছে কোথায়? মীরার ঘরে হচ্ছে না, ছাদে এদের প্রকাণ্ড একটা কামরা আছে, সেখানে হচ্ছে। তুই এ বাড়িতে আগে এসেছিস? হ্যাঁ, এসেছি, মাত্র একবার এসেছি। এত প্রকাণ্ড বড়লোকের বাড়িতে বারবার আসা যায় না। এত বড় বাড়িতে নিজেকে সবসময় পর লাগে। তবে আমরা সবাই একসঙ্গে আছি তো আমাদের লাগছে না। সবাই এসে গেছে? তুই আর টুনি, তোরা দুজন বাদ ছিলি। এখন বাকি শুধু টুনি। মনে হয় সে আসবে না, বাসা থেকে ওকে ছাড়বে না। টুনি খুবই ভুল করল। বাসর ঘরে ভিডিও ফিট করাতেই আমাদের শেষ না, আরো অনেক ফান হবে। আমাদের সোশিওলজির সাহানা ম্যাডামও এসেছেন। উনি প্রথম আলগা আলগা ঘুরে বেড়াচ্ছিলেন, এখন আমাদের দলে ভিড়ে গেছেন। ভিডিও ক্যামেরা ফিট করার তদারকি তিনিই করছেন। সে কি? বিয়ে বাড়িতে গেলে সব মেয়ের মাথায় খানিকটা হলেও আউলা হয়। ওনার সবচেয়ে বেশি আউলা হয়েছে। ভিডিও ক্যামেরা বসানোর লোক চলে এসেছে। তার নাম তাহের। তাকে দেখে মনে হচ্ছে সে লজ্জায় মুখ তুলতে পারছে না।
এতগুলো মেয়ের পাশে সে খুবই অস্বস্তি বোধ করছে। কেউ কিছু বললেই চমকে উঠছে। একবার তো হাত থেকে ক্যামেরাও ফেলে দিল। সাহানা ম্যাডাম বললেন, তাহের, ক্যামেরাটা ফিট করছো কোথায়? খাটের মাথায়? তাহের হ্যাঁ সূচক মাথা নাড়ল। ম্যাডাম বললেন, ফিল্ড অফ ভিশন কি রেখেছ? শুধু খাটটা কভার করলেই হবে। যা ঘটনা সব খাটেই ঘটবে। অডিও রেকর্ডারের কি করেছো? ভিডিওর সঙ্গেই অডিও আছে। ক্যামেরাটা গাঁদা ফুল দিয়ে খুব ভালো মতো ঢেকে দাও, যেন বোঝা না যায় ক্যামেরা। সব ঠিকঠাক হলে একটা টেস্ট রান করবে। তাহের আবারও হ্যাঁ সূচক মাথা নাড়ল। তৃণা বলল, এখন আমাদের দরকার নকল দাড়ি গোঁফ। ফর এভরিবডিজ ইনফরমেশন, মীরাকে আমি অনেক কষ্টে রাজি করিয়েছি। সে বাসর ঘরে ঢোকার আগে নকল গোঁফ দাড়ি পরে ঘোমটা দিয়ে থাকবে। তার স্বামী ঘোমটা খুলে দাড়ি গোঁফওয়ালা স্ত্রী দেখে যে কাণ্ডটা করবে, আমাদের ভিডিওতে তা ধরা থাকবে। জুথি বলল, মীরা কি জানে তার বাসর ঘরে ভিডিও ক্যামেরা বসানো হয়েছে? তৃণা বলল, আমরা এই কজন ছাড়া কেউ জানে না। বাইরের মানুষের মধ্যে শুধু মীরার মা জানেন। শ্যামা বিস্মিত হয়ে বলল, উনি কিছু বলেননি? খালা কিছুই বলেননি। উনি বরং সবচেয়ে বেশি মজা পাচ্ছেন। প্রথম মেয়ের বিয়েতে সবচেয়ে বেশি ফান পায় মেয়ের মা। 1 লাখ টাকা বাজি, উনি মেয়ের বাসর ঘরের ভিডিও দেখতে চাইবেন। সাহানা ম্যাডাম বললেন, মেয়েরা তোমরা খেয়াল রেখো কোনো ছেলে যেন এদিকে না আসে। 3 তলার ছাদ আউট অফ বাউন্ড ফর এভরিবডি। তৃণা বলল, মিস্টার হুক্কা কি আসতে পারবেন? না, হুক্কাও আসতে পারবে না। শ্যামা বলল, হুক্কাকে? তৃণা বলল, মীরা দুঃসম্পর্কের ভাই। আমরা নাম দিয়েছি হুক্কা। সে তার চশমা খুঁজে পাচ্ছে না। তার ধারণা আমরা চশমা লুকিয়ে রেখেছি। বারবার আসছে আমাদের কাছে। হুক্কা নাম কেন? ফানি টাইপ ক্যারেক্টার, এই জন্য হুক্কা নাম দেওয়া হয়েছে। এক সময় মীরা হুক্কার প্রেমে হাবুডুবু খাচ্ছিল, কিন্তু হুক্কা সাহেব পাত্তাই দেননি। আমরা ঠিক করেছি হুক্কা সাহেবকেও একটু টাইট দেব। শ্যামা এক কোনায় বসে বাসর ঘরের ফুল সাজানো দেখছে। গাঁদা ফুল আর বেলি ফুল, এই 2 রকমের ফুল মশারি স্ট্যান্ড থেকে ঝুলছে। বিছানায় থাকছে শুধু গোলাপ। সাহানা ম্যাডাম এখন গোলাপের কাঁটা বাঁধছেন। টুনিও চলে এসেছে, জবরজং সাজে সেজেছে। টুনিকে দেখে সবাই হৈ হৈ করে উঠল। জুথি বলল, এই, তোকে তো একেবারে বিহারিদের মতো লাগছে। মনে হচ্ছে তুই মোহাম্মদপুরের পাকিস্তান কলোনিতে থাকিস। হাওয়াই মিঠাইওয়ালা শাড়ি তুই পরলি কি মনে করে? সবাই হো হো করে হেসে উঠল। শ্যামা লক্ষ্য করল তার কিছুই ভালো লাগছে না। নিজেকে আলাদা এবং একলা লাগছে। মনে হচ্ছে এদের কারোর সঙ্গে তার কোনো যোগ নেই। তার যোগ অন্য কোথাও, অন্য কোনোখানে। তার চোখ কেন জানি জ্বালা করছে, মাথাও ভার ভার লাগছে। বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিলে হয়তো ভালো লাগবে। 3 তলায় নিশ্চয়ই বাথরুম আছে। কাউকে জিজ্ঞেস করে জানতে হবে বাথরুমটা কোথায়। কাউকে জিজ্ঞেস করতেও ইচ্ছা করছে না। তার ইচ্ছা করছে বাসায় চলে যেতে। আতাউরকে টেলিফোন করে বললে কেমন হয়? ফিসফিস করে বলা, এই শোনো, আমার শরীরটা ভালো লাগছে না। তুমি একটা বেবি ট্যাক্সি নিয়ে চলে এসো তো, আমাকে বাসায় নিয়ে যাও। মানুষটাকে তুমি করে সে কি কখনো বলতে পারবে? মনে হয় না। বিয়ের পরেও হয়তো আপনি আপনি করেই বলবে। তৃণা শ্যামার কাছে এগিয়ে এসে বলল, তোর কি হয়েছে? শ্যামা বলল, কিছু হয়নি। কিছু একটা নিশ্চয়ই হয়েছে। তোকে দেখে মনে হচ্ছে তোর ওপর দিয়ে ঘন্টায় 100 কিলোমিটার বেগে ঝড় বয়ে যাচ্ছে। কেমন জবুতবু হয়ে বসে আছিস? সমস্যা কি? কোনো সমস্যা নেই। সমস্যা অবশ্যই আছে, বলতে চাইলে বলতে পারিস। উড়া উড়া শুনছি তোর বিয়ে ঠিক হয়েছে। তুই নিজের মুখে আমাদের বলছিস না কেন? কেন আমরা উড়া উড়া শুনব? ছেলে পছন্দ হয়নি, তাই তো? বল হ্যাঁ বা না। শ্যামা চুপ করে রইল। তৃণা নিঃশ্বাস ফেলে বলল,
অ্যারেঞ্জড ম্যারেজে এরকম হবে, বাবা মা ধরে বেঁধে এক বান্দর নিয়ে আসবে, হাসি মুখে সেই বান্দরকে বিয়ে করতে হবে, বাকি জীবন সেই বান্দর গলায় ঝুলে থাকবে, তাকে আর গলা থেকে নামানো যাবে না। এখানে শ্যামাকে? শ্যামা চমকে তাকালো। এ বাড়ির কোনো বুয়াই হবে, তাকে খুঁজছে। শ্যামাকে? শ্যামা? শ্যামা কাঁপা গলায় বলল, আমি শ্যামা, কি হয়েছে? দোতলায় যান আফা, আপনার টেলিফোন। শ্যামা ভেবেই পেল না কে তাকে এ বাড়িতে টেলিফোন করবে। এ বাড়ির টেলিফোন নাম্বার সে নিজেই জানে না। টেলিফোনে কি কোনো খারাপ সংবাদ অপেক্ষা করছে? আজ কি শনিবার? শনিবারটা আমার জন্য খুব খারাপ। শনিবার মানেই কোনো না কোনো খারাপ সংবাদ আসবেই। শ্যামা বলল, টেলিফোন কোন ঘরে? বুয়া বিরক্ত গলায় বলল, টেলিফোন সব ঘরে আছে, আপনি দোতলায় চলেন। সিঁড়ি দিয়ে নামার সময় শ্যামা দেখল হলুদ ব্লেজার পরা এক ভদ্রলোক সিঁড়ি বেয়ে দোতলায় উঠছেন। বেটে খাটো মানুষ, মাথা ভর্তি চুল, বিরক্তিতে তাঁর চোখ কুঁচকে আছে। তবে সিঁড়ি বেয়ে ওপরে ওঠার মধ্যে ছেলে মানুষই আছে। লাফিয়ে লাফিয়ে উঠছেন, যেন সিঁড়ি বেয়ে ওঠাও একটা খেলা। ভদ্রলোকের চেহারাতেও ছেলে মানুষই আছে। খুব অল্প সংখ্যক মানুষই পৃথিবীতে জন্মায় যাদের দিকে একবার তাকালে আর চোখ ফিরিয়ে নিতে ইচ্ছা করে না। এই ভদ্রলোক সেরকম। বাসে এই ভদ্রলোকের পাশে বসলে কোনো মেয়ে অস্বস্তি বোধ করবে না। ভদ্রলোক শ্যামাকে দেখে চট করে দাঁড়িয়ে পড়লেন। গম্ভীর গলায় বললেন, এক্সকিউজ মি, আপনি কি মীরার বান্ধবীদের একজন? জি। আমি আমার চশমা 3 তলার খাবার টেবিলে রেখে বাথরুমে হাত ধুতে গিয়েছিলাম। হাত মুখ ধুয়ে এসে দেখি চশমাটা নেই। আমার মায়োপিয়া আছে, চশমার পাওয়ার 3 ডাইওপ্টার। আমার খুবই অসুবিধা হচ্ছে। এর মধ্যে সিঁড়িতে দুবার হোঁচট খেয়েছি। আমার ধারণা মীরার বান্ধবীরা মজা করার জন্য চশমা লুকিয়ে ফেলেছে। এটা ঠিক না। আপনি মীরার বান্ধবীদের একজন। আপনি কি চশমাটা খুঁজে পাওয়ার ব্যাপারে আমাকে সাহায্য করবেন? আপনি কি জানেন চশমাটা কার কাছে? জি না। প্রথম ভুলটা আমি করেছি। চশমা সঙ্গে নিয়ে বাথরুমে ঢোকা উচিত ছিল। এমন তো না যে বাথরুমে চশমা রাখার জায়গা নেই, বেসিনে রাখা যেত। তবে একবার বেসিনে রেখেছিলাম। বেসিন থেকে পড়ে চশমার গ্লাস ফ্রেম থেকে বেরিয়ে এসেছিল। সরি, আপনাকে আটকে রেখেছি, কিছু মনে করবেন না। ভদ্রলোক আগের মতোই লাফিয়ে লাফিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে লাগলেন। শ্যামার খুবই মজা লাগছে। কোনো বয়স্ক মানুষকে এইভাবে সিঁড়ি বেয়ে উঠতে সে আগে কখনো দেখেনি। হড়বড় করে অকারণে এত কথা বলতেও শোনেনি। ভদ্রলোক এমনভাবে কথা বলছিলেন যেন শ্যামাকে তিনি অনেক দিন থেকে চেনেন। হ্যালো, কে? শ্যামা, গলা চিনতে পারছিস না? আমি মুত্তালিব, তোদের বাড়িওয়ালা চাচা। এই বাড়ির টেলিফোন নাম্বার আপনি কোথায় পেলেন? ইচ্ছা থাকলেই উপায় হয়। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তুই কি অবাক হয়েছিস? তোর গলা তো আমি চিনতে পারছি না। চিবিয়ে চিবিয়ে কথা বলছিস কেন? একটা জিনিস খেয়াল রাখবি, টেলিফোনে কথা বলার সময় যতটা সম্ভব মিষ্টি গলায় কথা বলবি। কারণটাও ব্যাখ্যা করি। টেলিফোন কনভারসেশনের পুরোটাই অডিও, মুখ দেখা যাচ্ছে না। গলার স্বরটাই ভরসা। কাজেই সেই স্বরটা মিষ্টি হওয়া বাঞ্ছনীয়। কি, আমার কথায় লজিক খুঁজে পাচ্ছিস? শ্যামা কিছু বলল না। সে স্বস্তি বোধ করছে, কারণ মুত্তালিব চাচার গলা স্বাভাবিক। তিনি হাসি মুখে কথা বলছেন। কোনো খারাপ সংবাদ থাকলে তিনি এমন হাসি মুখে কথা বলতেন না। হ্যালো শ্যামা। হ্যাঁ, শুনছি। এই টেলিফোন নাম্বার কি করে জোগাড় করলাম সেটা বলি। কি জন্যে টেলিফোন করেছেন সেটা আগে বলুন। স্টেপ বাই স্টেপ বলি। তুই এত ছটফট করছিস কেন? মনে হচ্ছে পাবলিক টেলিফোন থেকে টেলিফোন করছিস। তোর পেছনে লম্বা লাইন, সবাই তোকে তাড়া দিচ্ছে। শোন শ্যামা। হ্যালো হ্যালো। শুনছি। আমি করেছি কি শোন। প্রথমে এশাকে বললাম, তোমার বোনের ডায়েরি ঘেঁটে দেখো তার কোনো বান্ধবীর নাম্বার লেখা আছে কিনা। সে একজনের নাম্বার দিল।
ত্রিনা মেয়েটার নাম। আমি ত্রিনার বাসায় টেলিফোন করে এই বাড়ির নাম্বার নিলাম, বুঝেছিস? বুঝলাম, আপনার অনেক বুদ্ধি। এখন বলুন, টেলিফোন করছেন কেন? টেলিফোন করেছি এটা বলার জন্য যে বাসায় চলে আয়। আমি তোদের এখানকার ঠিকানা নিয়ে গাড়িও পাঠিয়ে দিয়েছি, এতক্ষণে গাড়ি পৌঁছে যাবার কথা। বাসায় চলে আসবো? কেন? তোর বাবার শরীর খারাপ, বাথরুমে মাথা ঘুরে পড়ে গেছে, এখন ভালো। কিছুক্ষণ আগেও বিছানায় শুয়েছিল, এখন দেখে এসেছি বিছানায় বসা, লেবুর শরবত খাচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে শামা শামা করছে। এই জন্যই আমার মনে হয় তোর চলে আসাটা ভালো হবে। শামা হতভম্ব গলায় বলল, চাচা আপনি কি বলছেন? আপসেট হবার কিছু নেই, তোর বাবা ভালো আছে, ডাক্তার এসে দেখে গেছে, বলেছে চিন্তার কিছু নেই, প্রেশার সামান্য বেশি, প্রেশার কমানোর ওষুধ দেওয়া হয়েছে, সিডেটিভ দেওয়া হয়েছে। আমি যতদূর জানি এখন নাক ডেকে ঘুমোচ্ছে। চাচা আমি আসছি। তোর কথা শুনে মনে হচ্ছে তুই টেনশনে মরে যাচ্ছিস। টেনশন করার মতো কিছু হয়নি, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। তোর মা শুরুতে খুব ভয় পেয়েছিল, এখন সামলে উঠেছে। তুই বরং এক কাজ কর, বাবাকে দেখে তারপর আবার বিয়ে বাড়ি চলে যা। সাপ মরল লাঠি ভাঙল না, স্নেক ইজ ডেড স্টিক ইনট্যাক্ট। হা হা হা। এত হাসছেন কেন? হাসির কি হলো? তোর টেনশন দেখে হাসছি। ভুল বললাম, টেনশন দেখতে পারছি না, শুধু ফিল করছি। আমার টেনশন করাটা কি হাস্যকর? হ্যাঁ হাস্যকর। ছোটখাটো ব্যাপারে যদি এত টেনশন করিস, বড় ব্যাপারগুলি সামাল দিবি কি করে? চাচা আমি রাখি। এখন টেলিফোন রেখে কি করবি? গাড়ি তো এখনো পৌঁছয়নি, ততক্ষণ কথা বল। চাচা আমার কথা বলতে ইচ্ছা করছে না। শামা টেলিফোন রেখে দ্রুত নিচে নেমে গেল। মুত্তালিব চাচার গাড়ি এখনো আসেনি। গাড়ির ড্রাইভার যদি বাসা চিনে না আসতে পারে? আচ্ছা, সে কি আতাউরকে টেলিফোন করে আসতে বলতে পারে না? আতাউর তাকে বেবি ট্যাক্সি করে পৌঁছে দেবে, এতে নিশ্চয়ই দোষের কিছু নেই। শামা আতাউরের নাম্বার ডায়াল করল। টেলিফোন আতাউরই ধরল, আগের বারের মতো অন্য কেউ ধরল না। শামাকে নানান ভনিতা করে আতাউরকে চাইতে হলো না। শামা হ্যালো বলতেই আতাউর বলল, এশা তোমার খবর কি? দেখলে আমি কেমন গলা চিনি? আমার সঙ্গে একবার মাত্র কথা বলেছ, আর আমি গলা মুখস্থ করে রেখে দিয়েছি। শামা হকচকিয়ে গেল। এশা প্রসঙ্গটা তার মাথায় একেবারেই ছিল না, অথচ থাকা উচিত ছিল। সে বোকা না সে বুদ্ধিমতী? এশা হ্যালো বলেই চুপ করে গেলে কেন? কোত্থেকে টেলিফোন করছো? আমাদের বাড়িওয়ালা চাচার বাসা থেকে করছি। আপনি কেমন আছেন? ভালো আছি। তোমার বুদ্ধিমতো দোকানটায় গিয়েছিলাম, তোমার আপা বুঝতেই পারেনি যে পুরো ব্যাপারটা সাজানো। আমার তো মনে হচ্ছে আপনি একটু বেহায়াটাই। আপার সঙ্গে হুড় হুড় করে বাসায় চলে এলেন, দুপুরে খাওয়া দাওয়া করলেন। আশ্চর্য তো। কাজটা খুব বেহায়ার মতো করেছি, কিন্তু আমার একটুও খারাপ লাগছে না। মাই গড, আপনি যেভাবে কথা বলছেন তাতে তো মনে হচ্ছে আপনি আপার প্রেমে পড়ে গেছেন। তুমি যেভাবে কথা বলছো তাতে মনে হচ্ছে প্রেমে পড়াটা অপরাধমূলক। অবশ্যই অপরাধমূলক। যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিকঠাক, তার প্রেমে পড়াটা অপরাধ? অপরাধ কেন? বিয়ে ঠিকঠাক হওয়া মেয়ের প্রেমে পড়া মানে লাইসেন্স করে প্রেমে পড়া। তুমি তো খুবই গুছিয়ে কথা বলো। আমি গুছিয়ে কথা বলি টেলিফোনে, সামনাসামনি আমি একেবারেই কথা বলতে পারি না। আচ্ছা শুনুন, আপা কি আপনাকে মাকড়সার ধাঁধাটা জিজ্ঞেস করেছে? মাকড়সার কোন ধাঁধা? আপার একটা মাকড়সার ধাঁধা আছে, ওই ধাঁধাটা সে সবাইকে জিজ্ঞেস করে। আপনাকেও জিজ্ঞেস করবে, আপনার বুদ্ধি টেস্ট করার জন্য জিজ্ঞেস করবে। ধাঁধার উত্তর দিতে না পারলে আপার মন খারাপ হবে, সে ভেবেই নেবে আপনার বুদ্ধি কম। আমি পারবো না, এমনিতেই আমার বুদ্ধি কম, ধাঁধার বুদ্ধি আরো কম। মাকড়সার ধাঁধাটা আপনি পারবেন, কারণ আমি উত্তরটা শিখিয়ে দিচ্ছি। উত্তরটা হলো, মাকড়সা দু রকমের সুতা দিয়ে জাল বানায়,
এক রকমের সুতা থাকে আঠা লাগানো, আরেক রকমেরটায় আঠা থাকে না। যে সুতায় আঠা লাগানো থাকে না, মাকড়সা তার উপর দিয়ে হাঁটে বলে সে জালে আটকায় না। আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলছো? আপনি তো ধাঁধাটা জানেন না, শুধু উত্তরটা জানেন, এই জন্য কিছু বুঝতে পারছেন না। বুঝতে না পারলেও ক্ষতি নেই, উত্তরটা জেনে রাখুন। আচ্ছা শুনুন, আমি রাখি। শ্যামা টেলিফোন নামিয়ে ঘর থেকে বের হলো, আর তখনই তার সব বান্ধবীরা সিঁড়ি দিয়ে নামল। বান্ধবীদের সঙ্গে মিস্টার হুক্কা আছেন, সাহানা ম্যাডামও আছেন। সবাই তাকিয়ে আছে তার দিকে। মিস্টার হুক্কা কঠিন গলায় বলল, এক্সকিউজ মি, আপনার বান্ধবীরা বলছে আপনি আমার চশমা আপনার হ্যান্ডব্যাগে লুকিয়ে রেখেছেন। কাজটা ঠিক করেননি। জোক ভালো, বাট নট অ্যাট দ্য এক্সপেন্স অফ সামওয়ান। শ্যামা বলল, আমি আপনার চশমা লুকিয়ে রাখিনি। তৃণা বলল, তোর হ্যান্ডব্যাগ খুলে দেখিয়ে দে না, হ্যান্ডব্যাগে কিছু নেই, এত কথার দরকার কি? তৃণা মুখ চেপে হাসছে। শ্যামার বুক ধক করে উঠল। সে এখন পুরোপুরি নিশ্চিত তার হ্যান্ডব্যাগে ভদ্রলোকের চশমা আছে, তৃণা এক ফাঁকে লুকিয়ে রেখেছে। শ্যামা হ্যান্ডব্যাগ খুলে চশমা বের করল। তার চোখে পানি এসে যাচ্ছিল। সে অনেক কষ্টে চোখের পানি আটকে বলল, আই এম সরি। ভদ্রলোক চশমা নিতে নিতে বললেন, কিছু কিছু অপরাধ আছে শুধু সরিতে কাটা যায় না। যাই হোক, আমি আপনার সরি গ্রহণ করছি। আপনাকে একটা ছোট্ট উপদেশ দেবার ইচ্ছা ছিল, দিচ্ছি না, কারণ আমার মনে হয় না আপনার সঙ্গে আমার আবারও দেখা হবে। রাত 9টা। এতক্ষণে মন্টু 2টা চ্যাপ্টার পড়ে ফেলতে পারত। এখনো সে বই নিয়ে বসতেই পারেনি। একবার বসেছিল, বই খোলার আগেই টপ করে দেয়াল থেকে একটা টিকটিকি বইয়ের ওপর পড়েছে। টিকটিকি বইয়ের ওপর পড়া খুব অলক্ষণ। সে বই বন্ধ করে উঠে পড়েছে। অলক্ষণের সময় পার করে সে আবার পড়তে বসবে। তাছাড়া মনও বসছে না। বাবার জন্য খুব অস্থির লাগছে। বড় আপা অবশ্যই চলে এসেছে। অস্থির ভাবটা এখন অনেকখানি কমেছে। আপা মেয়ে মানুষ, সে কি বা করবে? তারপরেও মন্টুর মনে হয় আপা ঘরে থাকা মানেই অনেক কিছু। মন্টু একটু পরপরই দরজা ধরে দাঁড়াচ্ছে, বাবাকে দেখেই চলে যাচ্ছে। তার ওপর দিয়ে সন্ধ্যার পর থেকে একের পর এক ঝামেলা যাচ্ছে। তাকেই ডাক্তার ডেকে আনতে হয়েছে, চাইনিজ রেস্টুরেন্ট থেকে স্যুপ আনতে হয়েছে, তাকেই ওষুধ আনতে হয়েছে। আব্দুর রহমান সাহেব খুব বিব্রত বোধ করছেন। তার লজ্জাও লাগছে, সবাইকে দুশ্চিন্তায় ফেলে দেওয়ার লজ্জা। তিনি পরিবারের প্রধান, তার কর্তব্য সবাইকে দুশ্চিন্তামুক্ত রাখা। বড় মেয়েটা শখ করে বান্ধবীর বিয়েতে গিয়েছিল, তাকে চলে আসতে হয়েছে। মেয়েটার মনটা নিশ্চয়ই খুব খারাপ। শ্যামা বলল, বাবা স্যুপটা খাও, ঠান্ডা হয়ে যাবে। স্যুপ থেকে মুরগি মুরগি গন্ধ আসছে। ভাতের মাড়ের মতো একটা জিনিস, তার ওপর লতাপাতা ভাসছে, দেখেই অভক্তি লাগছে। তারপরও মেয়ের মুখের দিকে তাকিয়ে তিনি এক চুমুক স্যুপ মুখে দিলেন। শ্যামা বলল, স্যুপটা খেতে ভালো লাগছে না? তিনি বললেন, খারাপ না। তাহলে খাও, চামচ হাতে নিয়ে বসে আছো কেন? তিনি পরপর কয়েক চামচ স্যুপ মুখে দিলেন। শ্যামা বলল, শরীরটা কি এখন আগের চেয়ে ভালো লাগছে? একটু ভালো না, অনেকখানি ভালো। অনেকখানি ভালো। স্যুপ খেয়ে শুয়ে পড়ো। আব্দুর রহমান সাহেব আরও এক চামচ স্যুপ মুখে দিলেন। ভক করে মুরগির গন্ধ নাকে লাগল। শরীর কেমন যেন মোচড় দিচ্ছে, বমি হয়ে যেতে পারে। তিনি বমি আটকাবার চেষ্টা করলেন। তাঁর শরীরের কলকবজা ভালো না। একবার বমি শুরু হলে বাড়িতে আবারও হইচই শুরু হবে। মন্টুর পড়া হবে না। পরীক্ষার আগের রাতের রিভিশনটা 1 মাসের পড়ার সমান। কাল তার পরীক্ষা, মনেই ছিল না। স্যুপ খাওয়াটা বন্ধ করতে হবে। মেয়ে এমন আগ্রহ নিয়ে খেতে বলছে, তিনি নাও করতে পারছেন না। মন্টু দরজা ধরে আবারও এসে দাঁড়িয়েছে। তিনি চোখের ইশারায় ছেলেকে কাছে ডাকলেন। মন্টু এগিয়ে এলো।
রিভিশন শেষ হয়েছে? না, আমার শরীর ভালো আছে, আমাকে নিয়ে মোটেও চিন্তা করবি না। হাত মুখ ধুয়ে বই খাতা নিয়ে বসে যা, রাত 2টা পর্যন্ত পড়বি। 2টার পর ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে শুয়ে পড়বি। পরীক্ষার আগের রাতের রিভিশন যেমন দরকার, ঘুমও ঠিক তেমনই দরকার। 2টার ইম্পর্টেন্সই সমান সমান, 50-50, বুঝতে পারলি? মন্টু মাথা কাত করল। শ্যামা বলল, তোমার উপদেশ দেবার কোনো দরকার নেই বাবা, তুমি স্যুপটা শেষ করো, ঠান্ডা হলে আর খেতে ভালো লাগবে না। আব্দুর রহমান সাহেব নিচু গলায় বললেন, আমি আর খাবো না, বমি আসছে, বাতি নিভিয়ে দিয়ে তুই চলে যা, আমি শুয়ে থাকব। মাথায় হাত বুলিয়ে দেই? দরকার নেই। তোমার কি ঘুম পাচ্ছে? ঘুম পেলে মাথায় হাত না বুলালেই ভালো, ঘুমের সময় মাথায় হাত বুলালে ঘুম কেটে যায়। শ্যামা বাবার ঘরের বাতি নিভিয়ে রান্নাঘরের দিকে গেল। সুলতানা রান্নাঘরে রুটি বানাচ্ছেন। শ্যামা মার পাশে বসতে বসতে বলল, রুটি বানাচ্ছ কেন? তোর বাবাকে দেব। বাবা শুয়ে পড়েছে, কিছু খাবে না। আজ সারাদিন কিছু খায়নি, অফিসে শুধু একটা কলিজার সিঙাড়া খেয়েছিল, টিফিন বক্স খুলেও দেখেনি। এই বয়সে বাবার কলিজার সিঙাড়া খাওয়া একেবারেই ঠিক না, পচা বাসি কলিজা দিয়ে সিঙাড়া বানায়। সুলতানা মেয়ের দিকে তাকিয়ে বললেন, তুই কি বিয়ে বাড়ি থেকে খেয়ে এসেছিস? শ্যামা না সূচক মাথা নাড়ল। তাহলে হাত মুখ ধুয়ে আয়, রুটি খা। নাকি ভাত খাবি? রুটি খাবো, গরম গরম রুটি দেখে লোভ লাগছে। সুলতানা বললেন, তোর বান্ধবীর বিয়ের উৎসব কেমন জমেছে? খুব জমেছে, নানান ধরনের মজা হচ্ছে। কি হচ্ছে বল শুনি। বলতে ইচ্ছা করছে না, বড় মানুষদের বড় মজা। ওরা কি খুবই বড় লোক? বড় লোক মানে হুলস্থুল বড় লোক। মীরাদের বাড়ির প্রতিটা ঘরে এসি আছে, আমার ধারণা কাজের মেয়েদের ঘরেও আছে। বলিস কি? কথার কথা বলছি, কাজের মেয়ের ঘরে তো আর এসি থাকে না। বড় লোকেরা যা করে নিজের জন্যে করে, অন্যের জন্যে করে না। মীরার বাবা কি করেন? ইন্ডাস্ট্রি আছে, মাছের ব্যবসা আছে, আরও কি কি যেন আছে। শ্যামা একটা রুটি নিয়ে খেতে শুরু করল। সুলতানা বললেন, শুধু শুধু রুটি খাচ্ছিস কেন? তরকারি দিয়ে খা। ডিম একটা ভেজে দেব, ডিম দিয়ে খাবি? সবুজ শাড়িতে তোকে যে খুব সুন্দর দেখাচ্ছে, এই কথা কেউ বলেনি? না, বলেনি। সুলতানা বললেন, কুমারী মেয়েদের সেজেগুজে বিয়ে বাড়িতে যাওয়াটা ভালো, অনেকের চোখে পড়ে, সম্বন্ধ আসে। সুলতানা মাথা নিচু করে লজ্জিত ভঙ্গিতে হাসতে হাসতে বললেন, তোর বয়সে আমি যতবার কোনো বিয়ে বাড়িতে গিয়েছি ততবার বিয়ের সম্বন্ধ এসেছে। এর মধ্যে একটা এসেছিল প্লেনের পাইলট। পাইলটের সঙ্গে বিয়ে হলো না কেন? বিয়ে হলে তো প্লেনে করে তুমি দেশ বিদেশ ঘুরতে পারতে। বিয়ে কপালের ব্যাপার, কপালে লেখা ছিল তোর বাবার সাথে বিয়ে হবে, তাই হয়েছে। আমার কপালে লেখা খাতাউড়ের সঙ্গে বিয়ে হবে, কাজেই যত সেজেগুজেই বিয়ে বাড়িতে যাই না কেন আমার কপালে খাতাউড়, তাই না মা? খাতাউর সাহেব যে দুপুরে বাসায় খেতে এসেছিল, এটা কি বাবাকে বলেছ? না। বলনি কেন? আছে একটা সমস্যা। কি সমস্যা? পরে শুনবি। পরে শুনবো কেন, এখন বলো। সুলতানা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তোর বাবার ইচ্ছা না ছেলেটার সঙ্গে তোর বিয়ে হোক। তার যে শরীরটা খারাপ করেছে এই সব ভেবেই করেছে। তার মানে? তোর বাবা আজ দুপুরে ছেলেটার সম্পর্কে খুব একটা খারাপ খবর পেয়েছে, তখনই তার শরীরটা খারাপ করেছে। এত আশা করেছিল, হঠাৎ একটা ধাক্কার মতো খেয়েছে, অফিসেই বমিটমি করেছে। খারাপ খবরটা কি? আমাকে কিছু বলেনি। তোর বাবাকে তো তুই চিনিস, একবার যদি সে ঠিক করে কিছু বলবে না, পেটে বোমা মারলেও বলবে না।
খারাপ খবর যেটা বাবা শুনেছেন সেটা তো ভুলও হতে পারে। বিয়ের সময় প্রায় মিথ্যা খবর রটানো হয়। তোর বাবা বলেছে খবর মিথ্যা না। শ্যামা তাকিয়ে আছে। সুলতানা মেয়ের দৃষ্টির সামনে বসে থাকতে পারলেন না। তিনি উঠে দাঁড়ালেন। এশার ঘরে একবার যেতে হবে। মেয়েটা সন্ধ্যা থেকে দরজা বন্ধ করে শুয়ে আছে। তার মাইগ্রেনের ব্যথা উঠেছে। স্বামীকে দেখতে গিয়ে মেয়ের দিকে তাকানো হয়নি। প্রথমে তিনি স্বামীর ঘরে উঁকি দিলেন। মানুষটা ঘুমোচ্ছে, মনে হচ্ছে আরাম করেই ঘুমোচ্ছে। আরামের ঘুমের সময় মানুষ হাত পা গুটিয়ে ছোট্ট হয়ে যায়। বেআরামের ঘুমের সময় মানুষ সরল রেখার মতো সোজা হয়ে থাকে। সুলতানা ছেলের ঘরে গেলেন। বেচারার পড়ার আজ অনেক ক্ষতি হয়ে গেছে। তিনি ঠিক করলেন মন্টু যতক্ষণ পড়বে তিনি পাশে বসে থাকবেন। তার এই ছেলেটা বোকা টাইপ হয়েছে। ছেলেবেলায় এত বোকা ছিল না। যত দিন যাচ্ছে বুদ্ধি মনে হয় ততই কমছে। পড়তে পড়তে সে ঘুমিয়ে পড়ে। ধাক্কা দিয়ে জাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে পড়তে শুরু করে। এই ছেলের পড়াশোনা হবে বলে মনে হয় না। পরীক্ষা দিয়ে ফেল করবে, আবার দেবে, কোনো বছর দেবে, কোনো বছর দেবে না। এই করতে করতে বয়স হয়ে চেহারায় লোক লোক ভাব আসবে। তখন কোনো দোকান টোকান দিয়ে বসিয়ে দিতে হবে। মন্টুর মতো ছেলেরা খুব ভালো দোকানদার হয়। টেবিলে খোলা বই। মন্টু বইয়ে মাথা রেখে আরাম করে ঘুমুচ্ছে। ঘাড়ের ওপর মশা রক্ত খেয়ে ফুলে আছে। মন্টুর কোনো বিকার নেই। সুলতানা ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। ছেলেকে ঘুম থেকে তুললেই সে পড়তে শুরু করবে। ঘুমিয়ে পড়ার আগ মুহূর্তে যেখানে পড়া শেষ করেছিল সেখান থেকে শুরু করবে। কিছুক্ষণ ঘুমাক। তিনি এশার ঘরের দিকে রওনা হলেন। খুব সম্ভব এশাও ঘুমোচ্ছে। মাইগ্রেনের ব্যথা প্রবল হলে এশা কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ফেলে। ব্যথা কমে যায়, কিন্তু ঘুম থেকে যায়। এশার ঘরের দরজা ভেজানো। সুলতানা দরজার পাশে দাঁড়াতেই এশা বলল, ভেতরে এসো মা। সুলতানা ঘরে ঢুকলেন। এই গরমে এশা চাদর গায়ে শুয়ে আছে। তার চোখ লাল। সুলতানা বললেন, মাথা ব্যথার অবস্থা কি? এশা বলল, অবস্থা ভালো। কমেছে? না। তাহলে ভালো বলছিস কেন? আমার মাথা ব্যথা প্রসঙ্গটা এখন একটু বাদ থাকুক। মা, আসল ঘটনা আমাকে বলো। আপার বিয়ে বাতিল হয়ে গেছে? হুঁ ফু না, পরিষ্কার করে বলো। বাবা কি বিয়ে বাতিল করে দিয়েছেন? ছেলেকে বলেছেন? সরাসরি ছেলেকে বলেনি, তার চাচাকে আর বড় বোনকে খবর দেয়া হয়েছে। ছেলের অপরাধটা? আমি জানি না, তোর বাবা কিছু বলেনি। কাজটা ঠিক করলে না মা। হুট করে বিয়ে ঠিক করা, আবার হুট করে বাতিল। বিয়ে তো প্লে অ্যান্ড ডাস্ট না। প্লে অ্যান্ড ডাস্ট কি? প্লে হচ্ছে খেলা আর ডাস্ট হচ্ছে ধুলো। প্লে অ্যান্ড ডাস্ট হলো খেলাধুলা। মা, এখন আমার ঘর থেকে যাও। তোমার পাথরের মতো মুখ দেখে আমার মাথা ধরা ছেড়ে যাচ্ছে। শ্যামা, তুই কি আমার ওপর খুব বেশি রেগে আছিস? 3 দিন হয়ে গেল, এখনো টেলিফোন করলি না। আমি তোর নিষেধ সত্ত্বেও তোদের বাড়িওয়ালার টেলিফোন করেছিলাম। 2 বার করেছি। প্রথমবার তিনি বলেন রং নাম্বার। দ্বিতীয়বারে বললেন শ্যামারা এই বাড়ি ছেড়ে চলে গেছে, মালিবাগের দিকে বাসা নিয়েছে, রেল ক্রসিংয়ের কাছে। বয়স্ক একজন মানুষ মিথ্যা কথা বললে কেমন লাগে বলতো? রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এই ভদ্রলোককে আমি একটা শিক্ষা দেব। শ্যামা, আমাদের পিকনিকে তুই এই ভদ্রলোককে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আয় না, তারপর দেখ আমি কি করি। শ্যামা, শোন, ওই দিনের ঘটনায় আমি খুব দুঃখিত। সামান্য ফান করলাম। এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে ফান করতে পারবে না? ভদ্রলোকের চশমা তোর ব্যাগে পাওয়া গেল, তাতে ক্ষতি কিছু হয়নি, বরং লাভ হয়েছে। কি লাভ হয়েছে সেটা বলি, মন দিয়ে শোন। ভদ্রলোক তো মোটামুটি অন্ধের মতোই হাঁটাহাঁটি করছিলেন। চশমা ফেরত পেয়ে প্রথম তোকে দেখলেন। তুই সবুজ শাড়ি পরে দাঁড়িয়েছিলি। তোকে দেখাচ্ছিল ইন্দ্রাণীর মতো। ইন্দ্রাণী জিনিসটা কি আমি জানি না, প্রায় গল্পের বইয়ে পড়ি ইন্দ্রাণীর মতো সুন্দর। কাজেই ধরে নিচ্ছি
ইন্দ্রাণী খুবই রূপবতী কেউ। ভদ্রলোক তোকে দেখে ধাক্কার মতো খেলেন। রবীন্দ্রনাথের ভাষায় বাজিল বুকে সুখের মতো ব্যথা। তুই রাগে দুঃখে কেঁদে ফেললি, তারপর চোখ মুছতে মুছতে চলে গেলি। তখন আমি হুক্কা বাবাজিকে আসল ঘটনা বললাম যে তুই চশমার ব্যাপারটা কিছুই জানিস না, আমি তোর ব্যাগে চশমা লুকিয়ে রেখেছিলাম। ঘটনা শুনে হুক্কা বাবাজির আসল নাম আশফাকুর রহমান, খুবই মন খারাপ করলেন। তিনি ঠিক করেছেন তোদের বাসায় গিয়ে তোর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আমার ধারণা ইতিমধ্যে তিনি এই কাজটা সেরে ফেলেছেন এবং তোর সঙ্গে হুক্কা বাবাজির কথাবার্তা হয়েছে। আমার এই ধারণার পেছনে কারণ আছে। হুক্কা বাবাজির মা আজ সকালেই আমাকে টেলিফোন করে তোর সম্পর্কে খোঁজ খবর করছিলেন, জানতে চাচ্ছিলেন তুই মেয়ে কেমন, তোর কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে কিনা। কাজেই বুঝতেই পারছিস ঘটনা অনেক দূর গড়িয়েছে, এখন শুধু গড়াতেই থাকবে। হুক্কা বাবাজিকে যদি বড়শিতে গেঁথে তুলতে পারিস তাহলে বিরাট কাজ হবে। ওদের গুলশানের 3 তলা বাড়ির ছাদে সুইমিং পুল আছে। আমি দেখিনি, মীরার কাছে শুনেছি। পয়সাওয়ালা স্বামী হলো সোনার চামচ। কথায় আছে না, সোনার চামচ বাঁকাও ভালো। হুক্কা বাবাজি বাঁকা না, সোজা। ভদ্রলোকের ফাইবার অপটিক্সের ওপর পিএইচডি ডিগ্রি আছে। মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন। তার বাবা খুবই অসুস্থ, নিজে ব্যবসাপাতি দেখতে পারছেন না বলে ছেলে এসেছে বাবাকে সাহায্য করতে। শ্যামা শোন, ওই ভদ্রলোকের সঙ্গে যদি তোর কিছু হয়ে যায়, সম্ভাবনা 90%, তাহলে তুই কিন্তু প্রতি মাসে একবার তোদের গুলশানের বাড়ির ছাদে পুল সাইড পার্টি দিবি। আমরা সবাই সুইমিং পুলে লাফালাফি ঝাপাঝাপি করব আর পার্টি করব। মীরার বিয়ের ঘটনা বলে চিঠি শেষ করি। এত ঝামেলা করে ভিডিওর ব্যবস্থা করা হলো, সেই ভিডিও শেষ পর্যন্ত হয়নি। বর এসেছে রাত 3টায়, বিয়ে শেষ হতে হতে বেজেছে 5টা। দিনের বেলাতে কি বাসর হয়? ভদ্রলোক 3 তলা পর্যন্ত উঠলেনই না। আমরা খুবই মন খারাপ করেছি। সবচেয়ে বেশি মন খারাপ করেছেন সাহানা ম্যাডাম। শেষে ম্যাডামকে বললাম, ম্যাডাম মন খারাপ করবেন না, আমরা তো অনেকেই আছি বিয়ের বাকি, আমাদের যে কোনো একজনের বাসর রাত ভিডিওর ব্যবস্থা হবে। কে জানে, হয়তো তোরটাই হবে, কাজেই সাবধান। ভালো থাকিস এবং আমার ওপর থেকে রাগটা দূর করার চেষ্টা করিস। তোর নাম রাগকুমারী বলেই সারাক্ষণ রেগে থাকতে হবে নাকি? রাগ মিস্টার হুক্কার জন্যে জমা করে রাখ। ইতি, তোর দুষ্টু বন্ধু তৃণা। শ্যামা জেগে আছে। একটু আগে ঘড়ি দেখেছে 3টা 10। চোখ জ্বালা করছে, যদিও চোখ জ্বালা করার কোনো কারণ নেই। সে চোখ বন্ধ করে আছে। রোদের দিকে তাকিয়ে থাকলে চোখ জ্বালা করার প্রশ্ন আসত। ঘর অন্ধকার। যখন ঘুমোতে গিয়েছিল তখন গরমে শরীর ঘেমে যাচ্ছিল, এখন শীত শীত লাগছে। মাথার ওপর ফ্যান ঘুরছে। রাত যতই বাড়ছে ফ্যানের গতি মনে হয় ততই বাড়ছে। দূরে কোথাও বৃষ্টি হচ্ছে কি? আশেপাশে কোথাও বৃষ্টি না হলে এতটা ঠান্ডা লাগার কথা না। শ্যামা আবারও ঘড়ি দেখল। রেডিয়ামের ডায়াল দেয়া ঘড়ি, অন্ধকারে বিড়ালের চোখের মতো জ্বলে। এখন বাজছে 3টা 12। মাত্র 2 মিনিট পার হয়েছে। শ্যামার কাছে মনে হচ্ছে অনন্তকাল। অনিদ্রা রোগ মানুষকে এতটা কষ্ট দেয় তা তার জানা ছিল না। তার ছিল বালিশ ঘুম, বালিশে মাথা লাগানো মাত্র ঘুম। আজ এ কি যন্ত্রণা হলো! আগে চোখ জ্বালা করছিল, এখন মুখ জ্বালা করছে। এই জ্বলুনি কি শেষ পর্যন্ত সারা শরীরে ছড়িয়ে পড়বে? বিছানায় শুয়ে না থেকে ভেতরের বারান্দায় চলে গেলে কেমন হয়? ভেতরের বারান্দায় কাঠের চেয়ারটা আছে, চেয়ারের পায়াটা আবার ভেঙেছে। আব্দুর রহমান সাহেব আবার ঠিক করেছেন। এই নিয়ে 3 বার হলো। চেয়ারে বসে সকাল হওয়া দেখা, অনেকদিন সকাল হওয়া দেখা হয় না, আজ দেখবে। না, তা করা যাবে না। ফজরের আজান হতেই মা বাবা দুজনেই উঠে পড়বেন। তারা অজু করতে এসে দেখবেন তাদের বড় মেয়ে একা একা বারান্দায় বসে আছে। মনের কষ্টে মেয়ে সারা রাত ঘুমোতে পারেনি।
তাঁরা দুজনেই খুবই দুঃখিত হবেন। সেটা হতে দেওয়া যায় না। শ্যামা মনের কষ্টে ঘুমোতে পারছে না, এটা ঠিক না। তার মনে কষ্ট নেই, তবে তার খারাপ লাগছে। খারাপ লাগলেই সেই খারাপ লাগাটা অন্যকে দেখাতে হবে কেন? আজ তার জন্য খারাপ একটা রাত যাচ্ছে। রাতটা কোনো মতে পার করতে পারলে সব ঠিক হয়ে যাবে। একজন লোকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল, যে কোনো কারণে বিয়েটা ভেঙে গেছে। এটা এমন কোনো বড় ঘটনা না। এই লোকের সঙ্গে বিয়ে হলে তার এক ধরনের ছেলে মেয়ে হতো, অন্য আরেকজনের সঙ্গে বিয়ে হলে অন্য ধরনের ছেলে মেয়ে হবে। ব্যাস এই তো, এর বেশি আর কি। 3:20 বাজে। এই শেষবার ঘড়ি দেখা। শ্যামা ঠিক করে ফেলল সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আতাউর নামের মানুষটার ব্যাপারে সে কিছু ভাববে না। আংটিটা ফেরত পাঠাতে হবে। ভাগ্যিস সে আংটি আঙুলে আর পড়েনি। আতাউরের সঙ্গে শেষবার কি শ্যামা কথা বলবে? হ্যাঁ, বলবে। শ্যামা হিসেবে বলবে না, এশা হয়ে বলবে। এই একটা ভালো সুবিধা হয়েছে। এশা সেজে সে অনেক কিছু বলতে পারছে। যাকে বলা হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। শ্যামা ভেবেছিল বাসর রাতের পুরো ঘটনাটা আতাউরকে হাসতে হাসতে বলবে এবং মানুষটার হতভম্ব মুখ দেখবে। মানুষটা নিশ্চয়ই খুব লজ্জা পাবে। বিড়বিড় করে বলবে, তুমি এমন মেয়ে, আশ্চর্য। তখন শ্যামা হঠাৎ শুরু করবে একটা ভূতের গল্প। সে খুব ভালো ভূতের গল্প বলতে পারে। তার নানি জানদের বাড়ির পেছনের জঙ্গলে 12-13 বছর বয়সী একটা মেয়ের ডেড বডি পাওয়া গিয়েছিল। মেয়েটা কে, কোত্থেকে এখানে এসেছে কেউ কিচ্ছু জানে না। ফুটফুটে চেহারা, মাথা ভর্তি চুল, ঠোঁটের কোণায় হাসির রেখা। পুলিশ এলো, তদন্ত হলো, কিছুই বের হলো না। মেয়েটার কবর হলো গ্রামের মসজিদের পেছনের কবরস্থানে। তারপর শুরু হলো যন্ত্রণা। গভীর রাতে মেয়েটার কান্না শোনা যায়। লোকজনদের ফিসফিস করে বলে, এই তোমরা আমাকে কবর দিলে কেন? আমি হিন্দু, আমার নাম লীলাবতী। গ্রামের লোকজন অস্থির হয়ে পড়ল। শেষে সবাই মিলে সালিশ করে ঠিক করল কবর খুঁড়ে মেয়েটার ডেড বডি বের করে শ্মশানে নিয়ে পোড়ানো হবে। কবর খোঁড়া হলো। দেখা গেল কবরে কিছুই নেই, কাফনের কাপড়টা শুধু পড়ে আছে। ভূতের গল্প শেষ করে শ্যামা ভয় কাটানোর জন্য একটা মজার গল্প বলবে। যে গল্প বলবে সেটাও ঠিক করা। গল্পটা সবচেয়ে সুন্দর বলতে পারে তৃণা, তবে সে নিজেও খারাপ বলে না। এক পথচারী অন্য একজনকে জিজ্ঞেস করল, ভাই শুনুন, এই রাস্তাটা কি হাসপাতালের দিকে গিয়েছে? উত্তরে সেই লোক বলল, রাস্তার কি অসুখ হয়েছে যে রাস্তা হাসপাতালের দিকে যাবে? গল্পগুজব শেষ হবার পর মানুষটাকে পুরোপুরি চমকে দেবার জন্য সে বলবে, আচ্ছা শুনুন, অনেক গল্প করা হয়েছে, এখন আমার খুব ঘুম পাচ্ছে। গতকাল রাতেও ঘুমোইনি, ঘুমে আমার চোখ বন্ধ হয়ে আসছে, আমি ঘুমাবো। ঘুমের মধ্যে আপনি কিন্তু আমার গায়ে হাত দেবেন না। ঘুমের সময় কেউ আমার গায়ে হাত দিলে আমার খুব খারাপ লাগে। এই বলেই সে পাশ ফিরে শুয়ে গভীর ঘুমের ভান করবে। লোকটা কি করবে? বাধ্য ছেলের মতো চুপচাপ পাশে বসে থাকবে? আজান হচ্ছে। সুলতানা উঠেছেন, রান্নাঘরের দিকে যাচ্ছেন। চুলায় চায়ের কেতলি বসিয়ে তিনি তার স্বামীকে ডেকে তুলবেন। দুজনে ফজরের নামাজ পড়ে একসঙ্গে চা খাবেন। তারপর আবার ঘুমোতে চলে যাবেন। ঘণ্টাখানিক ঘুমিয়ে আবার উঠবেন। এই ওঠা ফাইনাল ওঠা, আগেরটা সেমিফাইনাল। এই রুটিনের কোনো ব্যতিক্রম শ্যামা তার জীবনে দেখেনি। শ্যামা এবং তার বাবা রুটিনের মধ্যে আটকা পড়ে গেছেন। মানুষ অতি দ্রুত রুটিনে আটকা পড়ে যায়। ভালোবাসাবাসীও কি একসময় রুটিনের মধ্যে চলে আসে? রুটিন করে একজন আরেকজনকে ভালোবাসে? শ্যামা বিছানায় উঠে বসল। সে ঠিক করল 1 কাপ চা নিয়ে ছাদে চলে যাবে। ছাদে হাঁটতে হাঁটতে চা খাবে। চা খেতে খেতে গুছিয়ে নেবে। এশা সেজে আজ কি কি কথা আতাউর নামের মানুষটাকে বলবে। কথা বলবে কিনা সেটাও ভাবার ব্যাপার আছে। এখন আর কথা বলে কি হবে? তবু সে হয়তো বলবে, কারণ তার কথা বলতে ইচ্ছা করছে। কথা বলতে হবে 9টার আগে।
9টার সময় মানুষটা নিশ্চয়ই অফিসে চলে যাবে। শ্যামা কলেজ বাদ দিয়ে ঘরে বসে থাকতে পারে, মানুষটা পারবে না। তাকে বেঁচে থাকতে হলে অফিস করতে হবে, বেতন তুলতে হবে। সে নিশ্চয়ই রুটিনে ঢুকে পড়া মানুষ। এখন বাবার গলা পাওয়া যাচ্ছে। বাবার অসুখটা তাহলে সেরে গেছে। তিনি রোজ দিনের মতো নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তারপর ছোট্ট ঘুমাতে যাবেন। ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে ব্যস্ত ভঙ্গিতে অফিসের দিকে রওনা হবেন। তার জীবন আগের মতোই চলবে। শ্যামার জীবনও হয়তো আগের মতোই চলবে। একসময় আতাউর নামের লোকটার কথা মনেও থাকবে না। অনেক দিন পর তার নিজের মেয়ে বড় হবে। সে তার বান্ধবীর বিয়ে দেখে বাসায় ফিরে মার সঙ্গে গল্প করতে বসবে। তখন হয়তো শ্যামা হঠাৎ করে বলবে, জানিস, আমার একজনের সঙ্গে বিয়ে প্রায় ঠিকই হয়ে গিয়েছিল। লোকটার নাম আতাউর। আমি ঠাট্টা করে বলতাম খাতাউর। তার মেয়ে বলবে, ছি, মানুষের নাম নিয়ে ঠাট্টা করা ঠিক না। নামটা তো সে রাখেনি, বাবা মা রেখেছে। শ্যামা বলবে, তা ঠিক, তখন আমার বয়স কম ছিল, ঠাট্টা তামাশা করতে খুব ভালো লাগতো। ওনার সঙ্গে বিয়ে হলো না কেন? আমার বাবা কোনো খোঁজ খবর না নিয়েই বিয়ে ঠিক করেছিলেন তো। শেষে তিনি জানতে পারলেন কিছু সমস্যা আছে। কি সমস্যা? জানি না কি সমস্যা, বাবা বলেননি। শ্যামা আবারও বিছানায় শুয়ে পড়ল। তার নিজের মেয়েটার কথা ভাবতে ভালো লাগছে। মনে হচ্ছে সত্যি সত্যি তার একটা মেয়ে আছে এবং মেয়েটা এখন গুটিসুটি মেরে তার পাশে শুয়ে আছে। মেয়েটার গায়ের গন্ধ পর্যন্ত তার নাকে লাগছে। গাঁদা ফুলের পাতা কচলালে যে গন্ধ আসে সেই গন্ধ। আচ্ছা, মেয়েটার সুন্দর একটা নাম থাকা দরকার না? তার যেমন 2 অক্ষরের নাম, সেরকম 2 অক্ষরের নাম। 2 অক্ষরের নাম হলে নামটা অনেকক্ষণ মুখে রাখা যাবে, টেনে লম্বা করা যাবে। তার নামটা যেমন শ্যামা, আটা অনেকক্ষণ মুখে রাখা যায়, ইচ্ছা মতো টেনে লম্বা করা যায়। আচ্ছা, মেয়েটার নাম আশা হলে কেমন হয়? আতাউরের আ আর শ্যামার সা। কি অদ্ভুত কাণ্ড! আতাউর এখন এলো কিভাবে? শ্যামা দুহাত দিয়ে কল্পনার মেয়েটাকে ঠেলে সরিয়ে দিল। মেয়েটা উহ বলে চিৎকারও করল, কারণ তার চুল মার বালিশের নিচে আটকে গেছে। এইসব চিন্তার কোনো মানে হয় না? থাক, নিজের মেয়েকে নিয়ে চিন্তাটা আপাতত থাকুক। অন্য কোনো বিষয় নিয়ে চিন্তা করা যাক। মজার কোনো বিষয়, আনন্দের কোনো বিষয়। শ্যামার ঘুম পাচ্ছে। এখন আর ঘুমোতে ইচ্ছা করছে না। এখন ঘুমিয়ে পড়লে 10টার আগে আর ঘুম ভাঙবে না। আতাউরকে টেলিফোন করা যাবে না। টেলিফোন করতেই হবে। এশা সেজে টেলিফোন, পর্দার আড়াল থেকে কথা বলা। এই মজার টেকনিকটা শ্যামা তার মেয়েকে শিখিয়ে দিয়ে যাবে। শ্যামার দরজায় কে যেন হাত রাখল। দরজার কড়ায় সামান্য শব্দ হল। তারপরই সুলতানার গলা শোনা গেল। তিনি কোমল স্বরে বললেন, শ্যামা, চা খাবি? শ্যামা বলল, হ্যাঁ, আয়, তোর বাবার সঙ্গে চা খা, তোর বাবা তোকে ডাকছে। শ্যামা দরজা খুলে বের হলো। মার দিকে তাকিয়ে বলল, আমি যে জেগে আছি তুমি জানতে? সুলতানা বললেন, হ্যাঁ। কিভাবে জানতে? আমার দরজা ভেতর থেকে বন্ধ, আমি কোনো সাড়া শব্দও করিনি। সুলতানা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তোরা 3 ভাই বোনের যে কোনো একজন জেগে থাকলে বুঝতে পারি। আমার নিজেরও তখন ঘুম হয় না। তোদের মধ্যে সবচেয়ে বেশি রাত জাগে এশা। বাবা আমার সঙ্গে চা খেতে চাচ্ছেন কেন? মনে হয় কিছু বলবে। বিয়ে যে ভেঙে গেল, কেন ভাঙল, এইসব হয়তো তোকে বলবে। আমি বাবার কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি না, তুমি শুনে নাও। তারপর যদি ইচ্ছা করে আমি তোমার কাছ থেকে শুনব, ইচ্ছা না করলে শুনব না। সুলতানা মেয়ের কাঁধে হাত রেখে বললেন, বাবা ডাকলে কখনো না করতে নেই। তোকে ডেকেছে, তারপর যদি না যাস তাহলে মনে কষ্ট পাবে। মার মনে কষ্ট দিলে কিচ্ছু হয় না, কিন্তু বাবার মনে কষ্ট দিলে তার ফল খুব খারাপ হয়। আব্দুর রহমান সাহেব শ্যামাকে দেখে একটু নড়ে চড়ে বসলেন। তাঁর হাতে চায়ের কাপ,
কাপে চুমুক দিতে যাচ্ছিলেন। চুমুক না দিয়ে কাপ নামিয়ে নিয়ে মেয়ের দিকে তাকিয়ে হাসলেন। শ্যামা বলল, তুমি কিছু বলবে? আব্দুর রহমান সাহেব নরম গলায় বললেন, দাঁড়িয়ে আছিস কেন? আগে বস, তারপর বলি। শ্যামা বসল। আব্দুর রহমান সাহেব নিজেই মেয়ের হাতে চায়ের কাপ তুলে দিতে দিতে বললেন, আমি হলাম বোকা মানুষ। আমি নিজে বোকা, তোর মাও বোকা। দুই বোকা মিলে বিরাট ভুল করে ফেলেছি। এই ভুলের মা বাপ নেই। খোঁজ খবর না নিয়ে তোর বিয়ে ঠিক করে ফেললাম। ছেলেও আসা যাওয়া শুরু করল। কি অবস্থা! শ্যামা বলল, আসা যাওয়া শুরু করেনি বাবা, একদিনই এসেছিল। সেই একদিন আসাটাও তো ঠিক না। তোর মা যত্ন করে আবার ভাত খাইয়েছে। তুই আবার তাকে নিয়ে নিউ মার্কেটে বান্ধবীর জন্য উপহার কিনতে গেলি। তোর মার কাছে শুনেছি এক রিকশায় গিয়েছিস। কি ঘৃণাকর অবস্থা! তোর অবশ্যই দোষ নেই, দোষটা আমার। আমি গ্রিন সিগন্যাল দেওয়ার কারণেই তো বাসায় এসে ভাত খাওয়া শুরু করলো। চিন্তা করলেই আমার কেমন যেন লাগে। একটা মানুষ একবেলা ভাত খেয়েছে, এটা এমন কোনো ব্যাপার না বাবা। কতজনেই তো আমাদের বাসায় খেয়েছে, তাতে কি হয়েছে? আব্দুর রহমান সাহেব মেয়ের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে স্ত্রীর দিকে তাকালেন। হতাশ গলায় বললেন, অনেক কিছুই হয়েছে। এ তো নর্মাল ছেলে না, পাগল। সুলতানা হতভম্ব গলায় বললেন, পাগল মানে? মাথার অসুখ প্রায়ই হয়, তখন কাউকে চিনতে পারে না, দরজা তালা বন্ধ করে রাখতে হয়। এমন অবস্থা, এরা অসুখ গোপন করে বিয়ে দিতে চাচ্ছিল। মানুষের ধারণা আছে না, বিয়ে দিলে পাগল ভালো হয়, তাই ভেবেছে কাউকে কিছু না জানিয়ে বিয়ে দিয়ে দেবে, পাগল ভালো হয়ে যাবে। আমার মেয়ে হবে পাগল ভালো করার ট্যাবলেট। এই ছেলের আগেও একবার বিয়ে ঠিকঠাক হয়েছিল, পান চিনি হয়েছে। মেয়ে পক্ষ খবর পেয়ে পরে বিয়ে ভেঙে দেয়। গতকাল আমি ছেলের বড় বোনের কাছে গিয়েছিলাম, তিনি ঘটনা স্বীকার করেছেন। ছেলে যেমন বজ্জাত, আত্মীয় স্বজনরাও বজ্জাত। ধরে এদের চাপকানো উচিত, জুতোপেটা করা উচিত। এরা শেয়াল কুকুরেরও অধম। শ্যামা বলল, এই সব কেন বলছো? বলবো না? না, বলবে না। বিয়ে ভেঙে গেছে, ফুরিয়ে গেছে, গালাগালি করবে কেন? আমি এমন কি গালাগালি করলাম? তুই এত রাগ করছিস কেন? জানি না কেন রাগ করছি, আমার ভালো লাগছে না। বাবা, আমি উঠলাম। আব্দুর রহমান সাহেব চাপা গলায় বললেন, ছেলে যোগাযোগ করার চেষ্টা করতে পারে, উল্টোপাল্টা বোঝানোর চেষ্টা করতে পারে, একেবারেই পাত্তা দিবি না। কি সর্বনাশ! আমার মেয়েটাকে আরেকটু হলে একটা পাগলের হাতে তুলে দিচ্ছিলাম। শ্যামা বাবার সামনে থেকে উঠে চলে এলো। হ্যালো, আমি এশা। বুঝতে পারছি তুমি কেমন আছো। আমি ভালো আছি। আপনার গলাটা এমন লাগছে কেন? মনে হচ্ছে আপনি না অন্য কেউ কথা বলছে। আমার মন ভালো নেই। মন ভালো না থাকলে আমার গলার স্বর বদলে যায়। মন ভালো নেই কেন? বিয়ে ভেঙে গেছে বলে? আতাউর জবাব দিল না। শ্যামা কিছুক্ষণ জবাবের জন্য অপেক্ষা করল। জবাবের জন্য অপেক্ষা করে ভালোই হলো। পরের প্রশ্নটা কি করা যায় ভাবার সময় পাওয়া যাচ্ছে। কঠিন কঠিন কিছু প্রশ্ন করা উচিত। কঠিন প্রশ্নগুলো মাথায় আসছে না, বরং উল্টোটা হচ্ছে। শ্যামার গলা ভার ভার হয়ে আসছে। এশা, জি? তোমরা সবাই আমাকে খুব খারাপ ভাবছো, তাই না? আমি ভাবছি না, তবে অন্যরা ভাবছে। তুমি ভাবছো না কেন? কারণ আমি আপনাকে খুব ভালো কখনো মনে করিনি। বাবা মনে করেছেন, এই জন্যই বাবা মনে কষ্ট পাচ্ছেন। আর আপা খুব কষ্ট পেয়েছে। সে অবশ্যই কষ্টের কথাটা কাউকে বলেনি, কিন্তু আমি বুঝতে পারি। ও আচ্ছা, আমি বয়সে অনেক ছোট, কিন্তু আমি কি আপনাকে একটা উপদেশ দেব? দাও। আপনার বিয়ে করা উচিত হবে না। আপনি তো মোটামুটি ধরনের অসুস্থ না, বেশ অসুস্থ। আমার কথা কি ভুল? না, ভুল না। আমি যখন অসুস্থ হই, বেশ ভালোই অসুস্থ হই।
আমাকে তালাবন্ধ করে রাখতে হয়। অসুখটা সেরে গেলে পুরনো অনেক কিছু ভুলে যাই। এই অসুখ সারবে ডাক্তাররা কি এমন কথা বলেছেন? না, বলেননি, বরং উল্টোটা বলেছেন। বলেছেন বয়সের সঙ্গে সঙ্গে অসুখটা বাড়বে। অসুখের ব্যাপারটা গোপন করাটা কি আপনার ঠিক হয়েছে? না, ঠিক হয়নি, খুব অন্যায় হয়েছে। অন্যায়টা করলেন কেন? তোমার আপাকে দেখে মনে হলো আমার অসুখটা সেরে গেছে, আর কোনোদিন হবে না। যে অসুখটা হবে না আগ বাড়িয়ে সে অসুখের কথা বলতে ইচ্ছা করল না। আপার আগে আপনার আরও একটি মেয়ের সঙ্গে বিয়ের কথা হয়েছিল, তাদেরকেও আপনারা অসুখের কথা জানাননি। ওই মেয়েটিকেও দেখেও কি আপনার মনে হয়েছিল আপনার অসুখ সেরে গেছে? আতাউর চুপ করে রইল। এশা বলল, আচ্ছা থাক, এই প্রশ্নের জবাব দিতে হবে না। আপনি কিছু বলতে চাইলে বলুন, আমি টেলিফোন রেখে দেব। আমি তোমার আপার সঙ্গে একটু কথা বলতে চাই, তুমি কি ব্যবস্থা করে দেবে? তাকে দু একটা কথা বলতে চাই। কি কথা? এটা তোমার আপাকে বলবো, তোমাকে না। আপার সঙ্গে কথা বলার সুযোগ পাবেন না, কারণ আপা আপনার সঙ্গে কখনো কথা বলবে বলে মনে হয় না। তাছাড়া আপার অন্য জায়গায় বিয়ের কথাবার্তা হচ্ছে। ছেলের নাম আশফাকুর রহমান, ছেলে মেরিল্যান্ড ইউনিভার্সিটির টিচার। মনে হচ্ছে বিয়েটা হয়ে যাবে। এই অবস্থায় কি আপার উচিত আপনার সঙ্গে যোগাযোগ রাখা? উচিত না। আমি আজ রাখি, আপনি ভালো হয়ে যান, এর বেশি আর কি বলবো? সেটা সম্ভব না, আমি খুবই অসুস্থ। শোনো এশা, তোমার সঙ্গে সরাসরি আমার কখনো কথা হয়নি, শুধু টেলিফোনে কথা হয়েছে। শুধুমাত্র তোমার কথা শুনে আমি তোমাকে যে কি পরিমাণ পছন্দ করেছি সেটা একমাত্র আমিই জানি। তোমাকে আমার মনে হয়েছে খুবই কাছের একজন। এখনো কি মনে হচ্ছে? হ্যাঁ, এখনো মনে হচ্ছে। বড় আপার বিয়েতে আপনাকে দাওয়াত দিলে আপনি কি আসবেন? হ্যাঁ, আসব। আপনার লজ্জা করবে না? করবে, তারপরেও আসব। তোমার আপার কাছে শুনেছি তুমি একটা ছেলেকে খুব পছন্দ করো। তোমরা খুব শিগগিরই নাকি বিয়ে করবে। তোমার বিয়েতেও আমি আসব, দাওয়াত না করলেও আসব। শামা টেলিফোন নামিয়ে রাখল। সে অবাক হয়ে লক্ষ্য করল তার চোখ দিয়ে পানি পড়ছে। নিজের উপরই তার রাগ লাগছে। এর কোনো মানে হয়? কেন তার চোখ দিয়ে পানি পড়বে? আজ এ পর্যন্তই। উপন্যাসের অন্তিম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।